নিজে এতগুলো ভাষা জানতেন, মানে ইংরেজি জানতেন, জার্মান জানতেন, ফ্রেঞ্চ জানতেন, কিন্তু উনি নিজে কখনো বাংলা ছাড়া লেখেননি। মানে এত বেশি মূল স্রোত থেকে আলাদা এবং সরাসরি মূল স্রোতকে আঘাত করে লেখার সাহসটা তার ছিল। যে ফ্রয় ওকে যে যে জিনিস পড়াতেন সেটা তখনকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা ছিল, একটা ব্যাপারে কনভিন্সড হয়ে গেছেন যে পৌত্তলিকতার কোনো মানে নেই। আচ্ছা, যে একটা সুন্দর মূর্তি তৈরি করে সেটা শিল্প হিসেবে অসাধারণ হতে পারে, কিন্তু সেটাকে ঈশ্বর বলে পুজো করার কোনো মানে নেই। নমস্কার, ইউটিউব চ্যানেল সচেতনের আজকের এই পর্বে আপনাদের স্বাগত। সচেতন তার জন্মলগ্ন থেকেই সমাজে ঘটে চলা বিভিন্ন বিষয়, যেগুলো ঘটে গেছে কিংবা ঘটছে বর্তমানে, সে সকল বিষয়ের যুক্তি এবং তথ্য নির্ভর বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপিত করে, যাতে করে আপনারা সমাজকে বিশ্লেষণ করতে পারেন। শুধু ঘটনা নয়, সমাজের বিভিন্ন ব্যক্তিত্বের কথাও আমরা আপনাদের কাছে তুলে ধরি, যাতে করে আপনাদের মধ্যে তাদের সম্বন্ধে যে ধারণা সেটা আরো সুস্পষ্ট হয়, তাদের আদর্শের প্রতি আপনাদের ভালোবাসা শ্রদ্ধা বাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আজ আমাদের সঙ্গে রয়েছেন আশিস লাহিড়ী। আশিস লাহিড়ী মহাশয়ের সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। উনি একজন ইতিহাসের গবেষক বলা যায়, সমাজের গবেষক বলা যায়, এবং সবচেয়ে বড় কথা উনি একজন প্রাবন্ধিক, যার লেখা প্রচুর বই সম্বন্ধে আমরা ইতিমধ্যেই জানি, আমরা শুনেছি তার কথা, কেউ কেউ হয়তো অনেকগুলো পড়েছি। আজকে তাকে আমাদের এই অনুষ্ঠানে পেয়ে আমাদের যেমন ভালো লাগছে, সেরকম আশা করি আপনারাও সমগ্র অনুষ্ঠানটা দেখলে আপনাদেরও ভালো লাগবে। নমস্কার। আজকের এই যে আমাদের অনুষ্ঠান, সেটা আশিসদার একটা লেখা বই, আপনারা অনেকে হয়তো পড়েছেন যারা দেখছেন, অক্ষয় কুমার দত্ত, আধার রাতে একলা পথিক। এই বইটার 2007 সালে আশিসদা প্রথম প্রকাশ করেন। প্রকাশ করার পরে 2007 থেকে 2023 প্রথম সংস্করণ নিঃশেষিত হয়। মানে 16 বছর লেগেছে প্রথম সংস্করণ নিঃশেষিত হতে, এবং তারপরে উনি এটার দ্বিতীয় সংস্করণ প্রকাশ করেছেন। দ্বিতীয় সংস্করণটাতে আরো অনেক বেশি তথ্য রয়েছে। অক্ষয় কুমার দত্তের নামই সেভাবে মানুষের কাছে পরিচিত ছিল না। আশিসদার হাত ধরে অক্ষয় কুমার দত্তর, বলতে পারা যেতে পারে, সমাজের বুকে পুনর্জন্ম ঘটেছে। আরো মানুষ, যুক্তিবাদী মানুষ যারা, তারা অক্ষয় কুমার দত্ত সম্বন্ধে জানতে পারছে। আমি আশিসদার কাছে প্রথম যে প্রশ্নটা করব, কেন আপনাকে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে হলো? হ্যাঁ, একটা তো অবশ্যই নিঃশেষিত হয়ে গেল, দ্বিতীয় সংস্করণ শুধু কি নিঃশেষিত হওয়ার কারণেই প্রকাশ করলেন, না আরো অন্য কোনো কারণ আছে? খুব ভালো প্রশ্ন করেছেন। তবে একটা কথা বলি, ওটা নিঃশেষিত হয়েছিল অনেক আগেই। আচ্ছা, আমার ওই স্বভাবসিদ্ধ কুড়েমি কিছু কিছু আছে, ওরা অনেকদিন থেকেই তাগাদা দিচ্ছিল। আচ্ছা, অন্য নানান কাজে ব্যস্ত হওয়াতে। তো তারপর দেখলাম যে এত নতুন তথ্য আমার হাতে এসছে। আচ্ছা, তখন সেগুলোকে একটু সাজাতে হলো। ঠিক আগেরটার মতো হুবহু তার সঙ্গে একটা চ্যাপ্টার জুড়ে দিলাম এরকম নয়। আচ্ছা, এক একটা চ্যাপ্টারের মধ্যেই অনেক নতুন নতুন তথ্য আমি পেয়েছি। তাছাড়া যেটা আমার মনে হলো, দীর্ঘদিন ধরে একটা জিনিস চর্চা করতে করতে মনে হয় যে একটা কোনো বিষয়কে আমি আগে যেভাবে লিখেছি, এখন হয়তো আজকে এত বছর পেরিয়ে আমি একটু অন্যভাবে দেখছি, সেটাকে আরেকটু বিশ্লেষণাত্মক করতে চাইছি। এইসব ভাবনা থেকেই এটা হলো। এবং এটার সূত্রপাত তো আপনি যেটা বললেন হয়তো তাই, যে আমার হাত ধরেই অনেকে অক্ষয় দত্ত সম্বন্ধে জানছেন, কিন্তু এর সূত্রপাত মানে আমিও অক্ষয় দত্ত সম্বন্ধে আগে বিশেষ কিছুই জানতাম না। তো আমার একটা ছোট্ট প্রবন্ধ রামকৃষ্ণ ভট্টাচার্যের, ওই ছোট্ট প্রবন্ধটা আমার চোখ খুলে দেয়। আচ্ছা, সেটা একটা 12 পাতার প্রবন্ধ। আচ্ছা, সেইটা পড়ে আমি দেখলাম যে এই অক্ষয় দত্ত হচ্ছেন সেই ব্যক্তি যিনি মানে প্রায় একা হাতে যে এই আমাদের যে যুক্তিবাদী চোখে ইতিহাসকে দেখা, শুধু সাধারণ ইতিহাস নয়, আমাদের দর্শনের ইতিহাস, আমাদের বিজ্ঞানের ইতিহাস। আমার নিজের যেহেতু একটু বিজ্ঞানের ইতিহাসের দিকে ঝোঁক ছিল, আমি রামকৃষ্ণদার ওই প্রবন্ধটা পড়েই, তারপর রামকৃষ্ণদার সঙ্গে সাক্ষাৎ কথাবার্তাও হয়, তারপরেই আমি বইগুলো কোথায় পাওয়া যায়, অক্ষয় দত্তর কোনো বই ছাপা ছিল না। একটা বই, যেটা আমার সবচেয়ে মূল্যবান বই, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, সেইটা দেখলাম ওই করুণা প্রকাশনী। সেটা আমি বলছি বোধহয় 2003-4 সালের কথা। সেইখানে গিয়ে পেয়ে গেলাম বইটা, খুবই বিচ্ছিরিভাবে ছাপা, মানে মোটেই ভালো এডিট করা নয়, কিন্তু সেই বইটা পড়ে আমার সত্যি সত্যি রাতের ঘুম চলে গিয়েছিল। তাহলে এই আজকে আমরা যেসব বিষয় নিয়ে এত কথা বলছি,
এত আমাদের আজকে ইন্টারনেট, এত অমুক তমুক, এত তথ্য হাতে। আর এই লোকটা 1880-র দশকে, বইটা প্রথম সংস্করণ বেরিয়েছিল 1883 সালে। আচ্ছা তো আমি দেখছি এই সব আলোচনা লোকটা সেই যুগে করছে। আচ্ছা, তখন কি কি মেটেরিয়াল ছিল তাদের হাতে, এইটা আমার চোখ খুলে দিল। তাহলে এই লোকটা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। যে আজকের যে প্রজন্ম, সেই প্রজন্মর মধ্যে বেশিরভাগই কিন্তু অক্ষয় কুমার দত্তের নামই শোনে। নাম শুনি। অক্ষয় কুমার বলতে তারা সিনেমা আর্টিস্ট অক্ষয় কুমারের কথাই জানে। হ্যাঁ, ইন্টারনেটে অক্ষয় কুমার দিলে ওইটাই আসে, গুগলে দিলে অক্ষয় কুমার সিনেমা আর্টিস্টের কথা আছে। অথচ এই মানুষটার কথা জানাটা মনে হয় আজকের দিনে সবচেয়ে বেশি করে দরকার। তো কেন, মানে যারা আজকে ভিডিওটা দেখছেন, যারা অক্ষয় কুমার দত্তকে সেভাবে জানেন না, তাদের কাছে আপনি তার ব্যক্তিত্বের, তার আদর্শের কোন জায়গাটাকে আপনি বলতে চাইবেন? আমার নিজের কাছে দুটো দিকে অক্ষয় দত্ত খুব মানে ব্যতিক্রমী মানুষ বলে মনে হয়। এক নম্বর হচ্ছে যে উনি প্রথম মানে বিজ্ঞান নিয়ে যে বাংলা বইগুলো লিখলেন, তার আগে ধরুন বিদ্যাসাগর মশাই লিখেছেন, তার আগে ওই এরা মিশনারিরা কিছু লিখেছে, কিন্তু বিদ্যাসাগর মশাই নিজেই বলেছেন, ওর যে জীবনচরিত বলে বই আছে 1848-এ বেরিয়েছিল, উনি নিজেই বলেছেন এর গদ্যটা আমার নিজের খুব পছন্দ হয়নি। অক্ষয় দত্ত সেই প্রথম ব্যক্তি যিনি পদার্থবিদ্যার উপর বই লিখছেন, যিনি ভূগোল বই লিখছেন, যেগুলো ক্লাসে পড়ানো হচ্ছে, এবং সেগুলো কিন্তু খাঁটি বাংলা। ওই প্রথম তিনি গদ্যে বিজ্ঞান নিয়ে বই লিখলেন। এটা একটা বিরাট বড় জিনিস, কারণ আমাদের দেশে তো মানে আধুনিক বিজ্ঞানের চর্চা আমাদের শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটা তো ঠিকই যে আমরা ব্রিটিশরা আসার আগে এই আধুনিক বিজ্ঞানের চর্চা আমাদের তো বন্ধ হয়ে গেছিল। একসময় ভারতবর্ষ খুবই উন্নত ছিল, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু অতিরিক্ত ধর্মের প্রভাব, অন্য নানান কারণে সেগুলো চাপা পড়ে গিয়েছিল। তো সেইটা অক্ষয় দত্ত যেন নতুন করে মানুষের সামনে এনে দিলেন। এবং উনি নিজে এতগুলো ভাষা জানতেন, মানে ইংরেজি জানতেন, জার্মান জানতেন, ফ্রেঞ্চ জানতেন, কিন্তু উনি নিজে কখনো বাংলা ছাড়া লেখেননি। এইটা আমার একটা জীবনের জেদ ছিল, যে বাংলায় যদি না লিখি, তো তখন পণ্ডিতের তো অভাব ছিল না, কিন্তু তখন যাবতীয় পণ্ডিতরা তাদের যাবতীয় লেখা ইংরেজিতেই লিখতেন। এই লোকটি জীবনের প্রথম দিন থেকে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি যা লিখবো বাংলায় লিখবো। এবং তখন তো বাংলা গদ্যই খুব অপুষ্ট, যে যে বাংলায় আমরা আজকে প্রবন্ধ লিখি সেসব কিছুই তখন ছিল না। মানে ওই বাক্যের গঠন কেমন হবে, কোথায় কমা বসবে, কোথায় দাঁড়ি বসবে, এটুকু আমরা ভালো করে জানতাম না। তো তাকে একই সঙ্গে বাংলা গদ্যটাও তৈরি করতে হয়েছে, তিনি আর বিদ্যাসাগর, এই দুজনে। কিন্তু বিদ্যাসাগরের নাম আমরা জানতে পারলেও অক্ষয় কুমার দত্তের নাম আমরা, কিন্তু এটা পরবর্তীকালে হচ্ছে। তার জীবৎকালে তিনি কিন্তু খুবই বিখ্যাত ছিলেন, জীবৎকালে বিখ্যাত ছিলেন, তারপরে চাপা পড়ে যাওয়ার একটা কারণ আছে। প্রথমত তিনি মানে এত বেশি মূল স্রোত থেকে আলাদা, এবং সরাসরি মূল স্রোতকে আঘাত করে লেখার সাহসটা তার ছিল। এমনকি বিদ্যাসাগরও তিনিও মূল স্রোত থেকে আলাদা ছিলেন, কিন্তু তিনি যেহেতু তার সার্কেলটা অনেক বড় ছিল, তিনি যে বড় বড় সাহেবদের সঙ্গে যোগাযোগ ছিল, তিনি নিজে পণ্ডিত হিসেবে খুব বিখ্যাত ছিলেন, সংস্কৃত কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন, কাজে সমাজে তার একটা বিরাট প্রভাব ছিল। তাছাড়া তার সামাজিক কাজ তো ছিলই। অক্ষয় দত্ত সেটা ছিল না। এই একটু আগে আপনি যেটা বলছিলেন, উনি তো একেবারেই স্বশিক্ষিত, মানে ওর জীবনে দু একটা কথা বললে ব্যাপারটা বোঝা যাবে। ওর জন্ম কিন্তু চুপি গ্রাম বলে একটা জায়গায়, যেটা ওই বর্ধমান নবদ্বীপ বর্ডারে। এখন সেই ওর বাসস্থান গঙ্গায় তলিয়ে গেছে। ওর বাড়ি ছিল খুব সাধারণ, মানে ওর বাবা এইখানে টালিগঞ্জে কুদঘাট বলে যে জায়গা আছে, ওটা তো তখন ঘাট ছিল, যার থেকে কুদঘাট নাম। সেখানে নৌকো করে যেসব ওই মানে পণ্য টন্য আসতো, সেগুলোর হিসেব রাখা, এই অতি সামান্য কেরানির কাজ করতেন, অতি সামান্য টাকা পেতেন, দেশে সামান্য কিছু জমি জমা ছিল, কোনো রকমে চলে যেত। ফলে বাড়িতে ওর লেখাপড়াটাও ওই তখনকার দিনের মধ্যে, বাড়িতে পণ্ডিত মশাই আসছেন, সংস্কৃত শিখছেন, কিছু ওই আর্যা যে মুখস্থ করছেন, জমি মাপার যে বিঘে কাঠা, কত কাঠায় কত বিঘে হয়, এইসব অঙ্কগুলো করছেন, সংস্কৃত শিখছেন। আরেকজন মুন্সি আমিনুদ্দিন আসতেন, তখনকার দিনে ফার্সি শিখতে হতো, তখন ওই ইংরেজি অত চালু হয়নি। সে জন্ম তো 1820 সালে, মানে বিদ্যাসাগর। তো তখন ওই বাড়িতে নিজের মতো করে পড়াশুনো করছেন, খুব যে বাড়িতে পড়াশুনোর চল ছিল এমন নয়। তো একদিন মানে ওর অনুসন্ধিৎসাটা বোঝা যায়, ধরুন 8-9 বছর বয়স, কি 10 মেরে কেটে হবে, উনি বারান্দায় বসে ওই সব শুভঙ্করী আর্যা মুখস্থ করছেন, যে ওই কত এ করলে কত বিঘা হয়, কত কাঠায়, এই যে অঙ্কগুলো আছে মুখস্থ। হঠাৎ তার সামনের দিকে তাকিয়ে ওর মনে হলো, আচ্ছা এই যে সামনে এই যে দিগন্ত বিস্তৃত মাঠ, আচ্ছা এটা কত বিঘে হবে? 10 বছরের ছেলে ভাবছে,
এখানেই শেষ নয়, এই মাঠের পরে দেখছে আচ্ছা ওখানে একটা নদী আছে, আচ্ছা নদীটাও যদি পেরিয়ে যাই তাহলে কত বিঘে হবে। তার উপরে বলছে আচ্ছা নদীর উপরে দেখতে পাচ্ছি আকাশ, আচ্ছা এই সবটা মিলিয়ে এই মাঠ, এই নদী, এই আকাশ, এই সমস্ত মিলিয়ে তাহলে কিন্তু বিরাট ব্যাপার, কত কাঠা হবে, কত বিঘে হবে। 10 বছরের ছেলে, কেউ তাকে বলেনি, নিজে নিজে ভাবছে। তো এই যে ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড কাণ্ড, যেটা উনি যখন বড় হয়ে গেছেন, বিখ্যাত হয়ে গেছেন, তখন এইটা ওর একটা মানে ধুয়োর মতো ছিল, সব জায়গায় বলতেন, ওর বইতেও আছে ব্রহ্মাণ্ড কি প্রকাণ্ড কাণ্ড। তো এই যে অনুসন্ধিৎসাটা একটা 10 বছরের ছেলের মাথায় জেগে উঠলো, এটার উত্তর পাওয়ার তো কোনো জায়গা নেই, বাড়িতে বলছে কেউ জানে না, গ্রামে কে আর এইসব বিষয় নিয়ে মাথা ঘামায়। তো তখন ঠিক করা হলো যে ওর যে এত জ্ঞানের তৃষ্ণা, এই তো গ্রামে কে মেটাবে, অথচ খুবই বুদ্ধিমান ছেলে, মাস্টারমশাইরাও বলছে যে ওর বাবা দারুণ মাথা, দারুণ সংস্কৃত শিখছে, ফার্সি শিখছে। তো তখন ঠিক হলো যে হরমোহন দত্ত, জ্যাঠতুলোর দাদা, খিদিরপুরে থাকেন এবং তখন ওই কলকাতা সুপ্রিম কোর্টে বেশ ভালো চাকরি করেন, টাকা, এবং একটা ব্যবসাও করতেন, মানে কাগজ টাগজের সাপ্লাই দেওয়ার একটা ব্যবসা, সেটাও ইম্পর্টেন্ট, আমি বলছি কেন। সেইখানে এসে ওর দাদা ওকে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি এত ব্যস্ত লোক, প্রথমে নিজেই পড়াতেন, তারপর দেখলে একে তার চাকরির চাপ, ওদিকে ব্যবসা করেন, যথেষ্ট সময় দিতে পারছেন না। তখন বললো না হচ্ছে, ওই বলছে ওইটুকু ছেলে, আমি কিছুই শিখছি না, এরম করলে হবে না। তো তখন বললো আচ্ছা তুই এক কাজ কর, ওইখানে একজন পাদ্রী আছেন খিদিরপুরে, তো ওর কাছে ইংরেজিটা শেখ। সেখানে গিয়ে তার মহা আনন্দ, হুড় করে তার ইংরেজি এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন পর হরমোহন দত্তর মনে তখনকার দিনে যেরকম হতো, এই খ্রিস্টান না হয়ে যায় এই ভয়, সুতরাং তার কাছ থেকে ছাড়িয়ে আনা হলো। ছাড়িয়ে কি করলেন, তার অফিসে একজন মানে কেরানি তার আন্ডারে কাজ করতেন, তিনি মোটামুটি ইংরেজি জানেন, তার কাছে ভর্তি করে দিলেন। সেখানে ওরকম 6 মাস, তারপর ও নিজেই বলছে কিচ্ছু হচ্ছে না, আমি কিচ্ছু শিখছি না। তখন মানে এরকম ফুটবলের মতো, যেন একবার এখানে একবার ওখানে, আর ছেলেটার এত জ্ঞানের তৃষ্ণা, ও বাড়িতে এসে চেঁচামেচি করছে, না হচ্ছে না, আমি কিছুই শিখছি না, ইত্যাদি ইত্যাদি। এরকম হতে হতে একদিন মানে ইতিমধ্যে বছর 2 কেটে গেছে, তারপরে একদিন বাড়িতে রীতিমতো সে হাত পা ছুঁড়ে চেঁচামেচি ঝগড়া দাদার সঙ্গে। ওর দাদা খুব রাশভারী লোক ছিল, মুখের ওপর কেউ কথাই বলতো না। তিনিও অবাক হয়ে গেছেন, ততদিন ওর বয়স আর একটু বেড়েছে, 12 এরকম বোধহয় হবে, 12-13। হাত পা ছুঁড়ে যে আমি কোনো কথা শুনতে চাই না, আমাকে ওই আহিরিটোলার ওই আমি শুনেছি যে ওখানে স্কুল আছে ওরিয়েন্টাল সেমিনারি, সেইখানে আমাকে ভর্তি করে দিতে হবে। আমি শুনেছি ওইখানে খুব ভালো ইংরেজি শেখায়, ভালো অন্য সব বিষয় শেখায়। আর খিদিরপুর থেকে আহিরিটোলা বিরাট ডিস্টেন্স, মানে তখনকার দিনে মানে সে সাংঘাতিক ব্যাপার। কিন্তু এত জেদ ধরেছে, ও দাদা দেখলো যে না না এটা মেনে নেওয়া উচিত। তখন একটা কম্প্রোমাইজ হলো, ওইদিকে উত্তর কলকাতায়, আমি রাস্তাটা চিনি, ওইখানে ওদের এক কাজিন থাকতেন, কিন্তু তার আবার আর্থিক অবস্থা খুব খারাপ। আচ্ছা, তবু তার কাছেই অক্ষয় দত্তকে পাঠিয়ে দেওয়া হলো উত্তর কলকাতা, ওই হাতিবাগান অঞ্চলের ওইদিকে। সেখান থেকে ওই স্কুলটা খুব বেশি দূরে নয়, সেখান থেকে তিনি যাতায়াত শুরু করলেন। কিন্তু মুশকিল হচ্ছে ওদের বাড়ি বেশ বেশ দরিদ্র, মানে খুব ভালো মতো খাওয়াটাও খুব জুটতো না। কিন্তু ওসব গ্রাহ্য করতো না, ও তখন পড়াশোনায় একদম ডুবে গেছে। আর সেই স্কুলে, ওই স্কুলটা ওর জীবনের একটা বাঁক। ওই স্কুলে তখন হেডমাস্টার ছিলেন হার্ডম্যান জেফ্রয় বলে একজন স্কটিশ ভদ্রলোক, যিনি বিরাট পণ্ডিত ছিলেন, দর্শন জানতেন, অনেকগুলো ভাষা জানতেন। যাই হোক, তো অক্ষয় দত্ত তো ক্লাসে ঢুকেই সে যে প্রচন্ড মানে মেধাবী ছেলে তার প্রমাণ রাখলো, ফলে সে ডাবল প্রমোশন পেল। যে এবং হার্ডম্যান জেফ্রয় যে ওই হেডমাস্টার, তিনি কিন্তু স্পট করলেন যে ছেলেটা এক্সেপশনালি ব্রিলিয়েন্ট, এবং তিনি ওকে বললেন যে শোনো, তুমি যে এত সব বিষয় জানতে চাইছো, এত সব তো ক্লাসে পড়ানো হয় না, তুমি যদি একটা কাজ করতে পারো। তো হেডম্যান জেফ্রয় উনি থাকতেন, এখনো আছে সেই স্কুল ওরিয়েন্টাল সেমিনারি, ওই আহিরিটোলার, ওই বাড়িরই 3 তলায় তিনি থাকতেন। আচ্ছা, উনি বললেন তুমি স্কুল শুরু হওয়ার 2 ঘন্টা আগে আমার কাছে চলে এসো, আমি তোমার সঙ্গে একটু বিভিন্ন ভাষা নিয়ে বা বিভিন্ন বিষয়, সাহিত্য নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করব। আর সন্ধ্যেবেলা তুমি এসো, তখন একটু অঙ্ক, একটু অন্য জিনিস তোমার সঙ্গে, মানে সারাদিন স্কুল করছে, তার আগের 2 ঘন্টা মাস্টারমশাই পড়াচ্ছে, পরের 2 ঘন্টা মাস্টারমশাই পড়াচ্ছে, ওইটুকু ছেলে। এবং এত র্যাপিডলি তার এটা অগ্রসরণটা হলো, সেটা মানে হার্ডম্যান জেফ্রয় অবাক হয়ে গেছে, বলেছে যে আমি মানে এইরকম মেধাবী ছেলে দেখিনি।
কি শিখছে সেখানে? ক্লাসের পড়া তো ছেড়েই দিলাম, সেখানে বাংলা খুব ছিল না, সংস্কৃত শিখছে, অল্প বিস্তর ইংরেজি। ওর কাছে কিন্তু ও একেবারে ইংরেজি সাহিত্য শিখছে, মানে ভার্জিলের ইনিড, তার যে আলেকজান্ডার পোপের করা যে অনুবাদ পুরো পদ্যে, সেটার শিখছে হার্ডম্যান জেফ্রয়ের কাছে। সবচেয়ে বড় কথা, একটু আধুনিক গণিত শিখছে, ভালো অ্যালজেব্রা শিখছে, ক্যালকুলাসের মানে সূত্রপাত, রুডিমেন্টসটা একদম বেসিক টু। আর আরেকটা ওর খুব প্রিয় বিষয় ছিল ভূগোল, বিশেষ করে যেটাকে ন্যাচারাল জিওগ্রাফি বলা হয়। এসব তো ক্লাসে পড়ানো হয় না। সেই সময় ওর বাবা মারা গেলেন। বাবা তো খুব সাধারণ লোক ছিলেন, বিশেষ রোজগার ছিলই না তখন, যদিও ওর এই পড়াশোনার খরচ খানিকটা ওর দাদাও দিতেন। তো বাবা মারা যাওয়ার পর ওর মা তখন যা হয়, গ্রাম থেকে বারবার বলছেন যে বাবা তোকে আর পড়াশোনা করতে হবে না, তুই একটু রোজগারের ইয়ে কর। তো ও মাকে বোঝাবার চেষ্টা করছে, তুমি আমাকে আরেকটু সময় দাও, বলছি সংসার চলছে না বাবা। তো তখন ও সেই ততদিনে ওর কিন্তু বয়স বেশ বেড়ে গেছে, মানে 17-18 বছর বয়স, মানে বছর পাঁচেক উনি খুব ভালো শিক্ষা, মানে শিক্ষার পাশাপাশি স্কুলের বাইরের মানে আধুনিক শিক্ষা যেটা। এবং আমি আমার এই বইতে দেখিয়েছি হার্ডম্যান জেফ্রয় ওকে যে জিনিস পড়াতেন সেটা তখনকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাসটা ছিল সেটার সঙ্গে, কারণ তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও একটা পরিবর্তন আসছিল। ওদেরও শিক্ষা ভাবনা যে পুরনো অনেক জিনিস ছিল, তার বদলে আধুনিক জিনিস ঢোকানো। তো যে বিষয়ে হার্ডম্যান জেফ্রয় পড়িয়েছিলেন, আমি দেখেছি কেমব্রিজের যে সেই সময়কার সিলেবাস সদ্য চালু হয়েছে, তার সঙ্গে অনেক মিল। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি হয়তো 5 বছর হয়তো মানে স্কুল শিক্ষা বললেও তার সঙ্গে যেভাবে উনি জেফ্রয় সাহেবের সান্নিধ্য, মানে ওই 5 বছরে উনি যে কত শিখেছিলেন, মানে সাধারণ পড়াশোনার হয়তো দেখা যাবে 10 বছরের সমান। কোনো সন্দেহ নেই তার। এবং শুধু তাই নয়, হার্ডম্যান জেফ্রয়ের সঙ্গে উনি জার্মান ভাষা শিখলেন, উনি ফ্রেঞ্চ ভাষা শিখলেন। আচ্ছা, এবার তো মা যখন বলছে যে, তখন শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো। ছেড়ে দিয়ে ওই যা সবাই করে, যে টিউশনি করে রোজগার করে মাকে পাঠাচ্ছে। আর কলকাতাতেই থাকছেন। এবং সমস্যাটা এইখানে, মানে সমস্যা এবং এর মধ্যে দিয়েই বোধহয় মানুষের বিকাশ হয়। তখন ওর দাদা হরমোহন দত্ত, উনি যেহেতু নিজে সুপ্রিম কোর্টে ছিলেন, ওকালতি পেশার সঙ্গে যোগ আছে। আর তখনকার দিনে ওকালতি পেশা খুবই লুক্রেটিভ, অনেক টাকা পাওয়া যায়, সবাই পেছনেই ছোটে। এইটা খুব ইন্টারেস্টিং ওর জীবনের মানে বাঁক নেওয়ার ক্ষেত্রে। ওর দাদা এসে ওকে বললো যে তুই এরকম করছিস, এভাবে তো কোনো ভবিষ্যৎ নেই, কতদিন ধরে তুই টিউশনি করবি। তখন উনি বললেন যে তুই এক কাজ কর, তুই আইন পড়, আমি তো সুপ্রিম কোর্টে আছি, আমি তোকে ভালো একটা ওপেনিং করে দিতে পারবো বলে তিনি ওদের সুপ্রিম কোর্টের লাইব্রেরি থেকে আইনের মোটা বই ওকে এনে দিলেন। মানে নিজে পড়তে বললেন, মানে আলাদা করে কোনো কোর্স কিংবা কোর্স নয়, বললেন যে আমি তোকে সাহায্য করতে পারবো, আগে দেখ এই বইগুলো, তারপর কে তোকে পড়াতে পারবে সেটা আমি ঠিক করে দেবো। 7 দিন ধরে ওই বইগুলোর মধ্যে ডুবে রইল। তখন ওর 18 পেরিয়ে 19-এ পা দিয়েছে। তো ও এই 7 দিন মানে প্র্যাকটিক্যালি 24 ঘন্টায় ওই আইনের বইগুলো ঘেঁটে একটা মন্তব্য করলো দাদার কাছে, সেটা বাঁধিয়ে রাখার মতো। এই আইন তো মানুষের তৈরি, এই আইন বদলায়। আমি এমন আইন জানতে চাই, প্রকৃতির আইন, যা বদলায় না। প্রকৃতির আইন মানে বিজ্ঞান। যে নিয়মে সূর্য তারকা ওঠে, যে নিয়মে জল পড়ে, বৃষ্টি হয়, যে নিয়মে সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড চলেছে, গ্রহ তারকা, ওইটা হচ্ছে সেই নিয়ম যা মানুষ ইচ্ছে করলেও বদলাতে পারে না। এই আইনে আমার কোনো আগ্রহ নেই। এইটা একটা সাংঘাতিক স্টেটমেন্ট। আর এই সময় আরেকটা ঘটনা ঘটলো, সেটাও ওর জীবনকে বদলে দিল। ওর দাদা, ওই হরমোহন দত্ত, বললাম যে ওর কাগজের ব্যবসা ছিল, উনি ওই ঈশ্বরচন্দ্র গুপ্ত, তখন সংবাদ প্রভাবার নাম করা পত্রিকা, তো ওখানে কাগজ সাপ্লাই করতেন। সেই সূত্রে ঈশ্বর গুপ্তের সঙ্গে ওর ভালোই যোগাযোগ ছিল। একদিন ওকে নিয়ে গেছেন যে আলাপ করিয়ে দিই। তো ঈশ্বর গুপ্ত আলাপ করলেন, করে বললেন যে তুমি যা দেখছি তো অনেক পড়াশুনো করেছো বয়স অনুযায়ী, তুমি আমার একটা কাজ করে দেবে? বলছে বলুন। বলছে যে ইংলিশম্যান থেকে একটা বেশ বড় ইংরেজি লেখা, এইটা তুমি বাংলা করে দেবে, কারণ যিনি করেন এই কাজটা তিনি অসুস্থ, আসতে পারছেন না। ও বললো আমি কোনোদিন এসব কাজ করিনি, আমি বাংলা লিখতে জানিই না। বলে তুমি করো না, আমি তোমাকে বলছি। মাথা টাথা চুলকে, আমি কি পারবো? করার পর ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছে যে বাবা, আমার যে প্রফেশনাল লোক যেই কাজ করে, সে জীবনে এত ভালো বাংলা লিখতে পারবে না, তুমি প্রথম হাত দিয়েই তুমি যে কাজটা করলে। সেই সূত্রে ঈশ্বর গুপ্তর সঙ্গে যোগাযোগ হয়ে গেল।
একটা বাংলা লেখার একটা ইয়ে চালু। ওই যে বললাম না, উনি জীবনে বাংলা ছাড়া কিছু লেখেননি, এত ভালো ইংরেজি, এত ভালো ফরাসি, জার্মান জানা সত্ত্বেও। তো এই যোগাযোগটা হলো। কিন্তু ঈশ্বরগুপ্ত নিজে খুব মানে রক্ষণশীল লোক ছিলেন এবং খুব ব্রিটিশ ভক্ত ছিলেন, অতিরিক্ত ব্রিটিশ ভক্ত। আর খুব মানে এই যে মেয়েদের পড়াশুনো, এই যে যেটাকে আমরা প্রগতি বলি, এসবের বিরোধী ছিলেন। লিখতেন খুব ভালো, খুবই মানে, আর ওটি ছড়া করে করে মজা করে করে লিখতেন। কিন্তু ওইখানে অক্ষয় দত্ত দেখছে যে আমি তো যে জ্ঞান লাভ করেছি হার্বার্ট জেফ্রয়ের কাছে, তো তার সঙ্গে এসব মিলছে না। তার সঙ্গে বিজ্ঞানের চর্চা, বিজ্ঞানের চর্চাটা কিভাবে হচ্ছে সেটাও খুব ইন্টারেস্টিং। মানে ছোট ছোট ঘটনা মানুষের জীবনের হ্যাঁ গতি বদলে দেয়। তো উনি ওই বললাম ওই যে কাজিনের কাছে থাকতেন, তিনি তার বাড়ির অবস্থা ভালো ছিল না, আর বই টইয়ে তো অনেক দাম, তখনকার বইয়ের দাম আরো অনেক বেশি ছিল। আচ্ছা, তো কাজে বই কিনতে পারতো না, ওদের যা টাকা পয়সা। উনি ওই সেকেন্ড হ্যান্ড বই, একজন লোকের সঙ্গে কথা হয়েছিল, সে ওকে অর্ধেক দামে বই দিত, ওইগুলোই উনি পড়তেন। এইবার এই যে পড়ছেন, উনি দেখছেন যে একটা অসম্ভব দামি বই, যেটা হয়তো তখনকার দিনই হয়তো 100 টাকা দাম, যেটা এখনকার 10,000 টাকার সমান হবে, হয়তো আরো বেশি। তো সেই বই ওকে এনে দিল। তো পেয়ে তো মুগ্ধ যে বাবা এত অল্প পয়সায় এত দামি বই তো পাওয়াই যায় না। আর তখন তো বই সব বিলেত থেকে আসতো। কিন্তু তারপর উনি দেখলেন যে বইটা আসলে চুরি করা। কোত্থেকে চুরি করা না, শোভাবাজার রাজবাড়ির যে লাইব্রেরি আছে, সেটা খুব বিখ্যাত লাইব্রেরি। ওরকম লাইব্রেরি তখন কলকাতায় ছিল না, অসাধারণ লাইব্রেরি। তো তখন ওর মনে, ওর আবার খুব নীতিবাগী, যে এটা চুরি করা জিনিস, এতে খবর দিয়ে আমি ওদের ফেরত দিয়ে দেবো। তো লোকের সঙ্গে জিজ্ঞাসা, কোনো যোগাযোগ নেই তো, যে শোভাবাজার রাজবাড়ি কিভাবে যাব, তো কিভাবে যোগাযোগ হয়েছে। তখন গিয়ে ওদের বলেছেন, তার নাম বোধহয় আনন্দকৃষ্ণ বসু, ওই বাড়ির জামাই, তাকে গিয়ে বইটা দেখিয়ে বলেছেন যে তিনি খুব পণ্ডিত ছিলেন। আচ্ছা, তো তাকে দেখিয়ে বলছে এই বইটা কি আপনাদের লাইব্রেরি? বলছে হ্যাঁ, এটা তুমি পেলে কোত্থেকে? তখন বলেছে আমাকে একটি লোক আপনাদের মধ্যে চুরি করে, হ্যাঁ চুরি করেছে, নাম বলুন তো, আমি এক্ষুনি। তখন ও মাথায় ঢুকেছে যে আমি যদি গরিব লোক চুরি করেছে, নামটা যদি বলে দিই এক্ষুনি জেলে দেবে, বা ও বললো নাম তো জানি না, বলতে পারবো না, সব জানে। তো কিন্তু এর মধ্যে দিয়ে তখন এরা এত ইমপ্রেসড হলেন, এই শোভাবাজার রাজবাড়ির লোকেরা, যে এইরকম দামি বই ফেরত দিয়ে দিচ্ছে। তার মানে কতখানি অনেস্ট ছিল, কতখানি জ্ঞানের তৃষ্ণা। তখন বললেন যে শোনো, এখন থেকে তোমার কাছে আমাদের এই বিশাল লাইব্রেরির দরজা খোলা, তুমি যখন খুশি আসবে, যতক্ষণ খুশি থাকবে। এটাও একটা বড় টার্নিং পয়েন্ট। এইটাই টার্নিং পয়েন্ট। ওইখানে বসে যে অল্প স্বল্প ক্যালকুলাস শিখেছিলেন, অল্প স্বল্প অ্যাস্ট্রোনমি শিখেছিলেন, এই চর্চা আরম্ভ হলো ঘন্টার পর ঘন্টা। এবং ওখানে কিন্তু বিদ্যাসাগর মশাইও যেতেন। ওখানে কি আলাপ ওনার সঙ্গে? ওইখানেই আলাপ। যদিও বিদ্যাসাগরের কথা উনি অলরেডি মানে জানেন, কিন্তু ওই যে শোভাবাজার লাইব্রেরিতে ওই যে মানে সে সাধনাই বলা যায়, সেখানে তিনি ওই ন্যাচারাল জিওগ্রাফি পড়ছেন, সেখানে তিনি সব থেকে বড় কথা অঙ্ক একদম মাস্টার হয়ে গেছিলেন। খুব ভালো ক্যালকুলাস শিখেছিলেন, অ্যাস্ট্রোনমির চর্চা এইগুলো করছেন। আর সেই সঙ্গে এই যে পুরাণ দর্শন এইগুলো এইরকম হতে হতে ব্রাহ্ম সমাজ তখন সবে গড়ে হচ্ছে। দেবেন্দ্রনাথ ঠাকুর কাগজে বিজ্ঞাপন দিলেন যে আমরা নতুন কাগজ বার করতে চলেছি, তত্ত্ববোধিনী, তার জন্য একজন সুপণ্ডিত সম্পাদক চাই এবং তার জন্য পরীক্ষা নেওয়া হবে। এবার তখনকার দিনে 30 টাকা মাইনে দেওয়া হবে, সেটা খুবই বড় মাইনে তখনকার। তো তখন ওই পরীক্ষাটা উনি দিলেন এবং দিয়ে ওটা উনি সবচেয়ে ভালো প্রবন্ধটা উনি দেবেন ঠাকুর ওকে নিলেন করে, এবং তার মধ্যে দিয়ে ব্রাহ্ম সমাজের সঙ্গে উনি যুক্ত হয়ে গেলেন। ইতিমধ্যে একটা ব্যাপারে কনভিন্সড হয়ে গেছেন যে পৌত্তলিকতার কোনো মানে নেই। আচ্ছা, যে একটা সুন্দর মূর্তি তৈরি করে সেটা শিল্প হিসেবে অসাধারণ হতে পারে, কিন্তু সেটাকে ঈশ্বর বলে পুজো করার কোনো মানে নেই। এদিকে দেবেন ঠাকুরের তো একদম অন্য চিন্তা ভাবনা, গোড়াপন্থী মানুষ। তো কাজেই প্রথম থেকেই সংঘাত। কিন্তু আর ওর হাতে পড়ে, মানে অক্ষয় দত্তর হাতে পড়ে এটা রয়েছে অনেকের লেখা, যে তত্ত্ববোধিনী এত জনপ্রিয় হলো যে তখনকার দিনে ওটার 700 শুধু গ্রাহক ছিল। হ্যাঁ, তখন শিক্ষিত লোকের সংখ্যা কথা, তাদের মধ্যে 700 জন যোগাযোগের মাধ্যম নেই, যা কলকাতার মধ্যেই আপনার। এবং কিছু কিছু রেকর্ড রয়েছে, যেমন আমরা জানি রমেশচন্দ্র দত্ত, যিনি ঋগ্বেদের অনুবাদ করেছিলেন, ICS ছিলেন, উনি বলছেন যে আমাদের ছোটবেলায় আমরা তো মানে অপেক্ষা করে থাকতাম যে কবে বেরোচ্ছে,
এবং খুব সুন্দরভাবে লিখেছিলেন যে ওই একটা কথা বলে নেওয়া দরকার, শারীরিকভাবে উনি অল্প বয়স থেকে খুব আচ্ছা প্রচন্ড শরীর খারাপ ছিল, মানে খুব দুর্বল, চেষ্টা করেছেন অনেক ব্যায়াম ট্যায়াম করে, কিন্তু সামহাউ হয়তো ছোট বয়সে জীবনটা খুব এলোমেলো গেছে। তো ওই রমেশ দত্ত লিখেছেন ওই রোগ জীর্ণ মানুষটি একটি ডেস্কের পেছনে বসে ওই অক্লান্ত রাত নেই দিন নেই পরিশ্রম করে এই যে কাগজটি বার করবেন, আমরা অপেক্ষায় রয়েছি যে কবে গিয়ে সেটা নিতে পারবো। আরো একটা ব্যাপার, এই যে ওটা তো ডিরোজিওর সময়। আচ্ছা, হ্যাঁ, ডিরোজিওর যে শিষ্যরা, এই রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, এরা সব, তারা তখন একটু বাংলা ভাষাকে চোখে দেখতো। বাংলা ভাষায় ওই ঠিক আছে একটু আধটু পদ্য টদ্য লেখা যায়, ছড়া লেখা যায়, চিন্তাশীল সত্যি গদ্য তখন তৈরি নেই। এই তত্ত্ববোধিনীর অক্ষয় দত্তর লেখা পড়ে এটা লেখা রয়েছে যে রামতনু লাহিড়ী ডেকে বোধহয় রামগোপাল ঘোষকে বা অন্য কোনো কলিগকে যে দেখো দেখো তোমরা বলো বাংলায় কোনো চিন্তা ধারণা বদলায় না, এই দেখো এই লেখা পড়ো, এর সঙ্গে ইংরেজি লেখার অনায়াসেই তুলনা করা যায়। এইটা একটা বিরাট টার্নিং পয়েন্ট হলো। অক্ষয় দত্ত একটা সাড়া জাগালেন, শিক্ষিত হয়ে গেল। এ তো গেল বাংলা ভাষার দিকে। চিন্তার দিক থেকে যেটা মানে সংঘাত বাঁধলো দেবেন্দ্রনাথের সঙ্গে। দেবেন্দ্রনাথ রক্ষণশীল লোক, তিনি বিধবা বিবাহ সমর্থন করেন না, তিনি সারাক্ষণই বলছেন যে ব্রহ্মই সব। শুধু তাই নয়, তার মতে এই যে বেদ এগুলো সাক্ষাৎ ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে মুখনিসৃত, হ্যাঁ, এগুলোকে উনি বলতেন অপৌরুষেয়, সংস্কৃত কথা। অপৌরুষেয় মানে কোনো মানুষ যা রচনা করেন। অক্ষয় দত্ত উনি তো যুক্তিবাদী লোক, উনি পড়ে পড়ে বলছেন কি করে হতে পারে, এখানে এমন সব কথা রয়েছে, মানুষ মানে মানুষের রাগ দেশ, তার কাম, তার নানান জিনিসের বহিঃপ্রকাশ রয়েছে, এখানে ভৌগোলিক তথ্য ভুল রয়েছে। ঈশ্বরই যদি লেখেন সেটা কখনো ভুল হতে পারে না তোমাদের মতে, তিনি তো সবকিছুর ঊর্ধ্বে। দেবেন ঠাকুরের সঙ্গে দিনের পর দিন তর্ক আরম্ভ হলো। আর উনি এত বড় পণ্ডিত অক্ষয় দত্ত, দেবেন ঠাকুরও ভালো, যথেষ্টই লেখাপড়া জানে মানুষ। শেষ পর্যন্ত দেবেন ঠাকুর কনভিন্সড হলেন যে হ্যাঁ এটাকে সত্যিই তো বেদকে অপৌরুষেয় বলাটা অন্যায়। দেবেন ঠাকুর এটা বলছেন, হ্যাঁ বলছেন, মানে কিন্তু নিজে বললেন না, উনি একটা সভা ডাকলেন। সেই সভায় পাবলিকলি অক্ষয় কুমার দত্ত দাঁড়িয়ে বললেন যে ব্রাহ্ম সমাজ মনে করে যে বেদ অপৌরুষেয় নয়। বিরাট ব্যাপার, মানে মালিককে কনভিন্স করা, মালিকের তার যে ইগো সেটাকে কনভিন্স করানো, তার মানে কতটা যুক্তিবাদ বটে। এবং ওর জীবনীকার যে মহেন্দ্রনাথ রায়, তিনি তো লিখেইছেন যে ওর যুক্তি ওর পণ্ডিতের কাছে দেবেন ঠাকুর দাঁড়াতে পারেননি। ওই দেবেন ঠাকুরের এই তত্ত্ববোধিনীর যে এই লেখা সিলেকশনের জন্য একটা কমিটি ছিল, সেটা অসাধারণ, মানে প্রবন্ধ নির্বাচন কমিটি ছিল। তাতে কে কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাতে অক্ষয় দত্ত তার প্রধান, এবং রাজেন্দ্রলাল মিত্র, সেই সময়কার স্টলওয়ার্টস যারা, রামচন্দ্র বিদ্যাবাগীশ, বিরাট বিরাট পণ্ডিতরা ছিলেন। কোনো লেখা জমা পড়লেই সেই কমিটির কাছে পড়বে, সেই কমিটি পড়ে প্রত্যেকে পড়বে, মানে কত সিস্টেমেটিক এটা ছিল, পড়ে মতামত দেবে, যদি মনে করে যে হ্যাঁ এটা ছাপার যোগ্য তখন ছাপা হবে। প্রধান সিদ্ধান্ত নিতেন অক্ষয় কুমার দত্ত আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এদের একটা এক ধরনের কি বলবো, হ্যাঁ নিজের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, খুব ট্যাসিড নয়, খোলাখুলি। তো এই নিয়ে মাঝে মাঝে বিরোধ হতো, অন্যরা বলছে এটা করে, এরা নাকচ করে দিচ্ছেন, অথবা এরা বলছেন এই লেখাটা ছাপা দরকার, অন্যরা বলছে না না এর মধ্যে বড্ড বেশি যুক্তিবাদী কথা রয়েছে, আধ্যাত্মিকতা কম, এইসব। এবং সেরম লেখাই কিন্তু ছাপা হতো, আধ্যাত্মিকতা কম, যুক্তিবাদ বেশি। এইটা আবার দেবেন ঠাকুরের পছন্দ নয়, উনি তো পুরোপুরি আধ্যাত্মিক লোক, ব্রহ্ম উপনিষদে ছাড়া কথা বলেন না। তো এই নিয়ে হতে হতে এটা বেশ মানে গুরুতর পর্যায়ে পৌঁছে গেল। একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, কিছু পরিমাণে রাজেন্দ্রলাল মিত্র, উনি মাঝামাঝি জায়গায়, আর বাকিরা এই রামচন্দ্র আনন্দ বিদ্যাবাগী, সেরা সব ছিলেন, দেবেন ঠাকুর নিজে। এদের এই সংঘাত হতে হতে দেবেন ঠাকুর একসময় ক্ষিপ্ত হয়ে গেলেন। ওর একটা চিঠি রয়েছে, চিঠিতে বলছেন যে ঠিক এই ভাষায় যে কতকগুলান নাস্তিক অধ্যক্ষ হইয়াছে, ইহাদের হাত হইতে মুক্তি না পাইলে ব্রাহ্ম সমাজকে আর বাঁচানো যাইবে না। মানে সংঘাতটা এই জায়গায় পৌঁছে গিয়েছিল, তাত্ত্বিক সংঘাতটা। এরা কি বলছেন? এরা বৈজ্ঞানিক চিন্তা ভাবনাকে, যা বিজ্ঞান বলে সেটাই মান্য, যা ধর্ম বলে বা শুধু দর্শন বলে তার চেয়ে অনেক বড় জিনিস হচ্ছে বিজ্ঞান কি বলে, যুক্তি কি বলে। এইটা দেবেন ঠাকুর বা অন্যরা মানতে পারছে না, তখনকার দিনে কজনই বা এটা মানতে পারছে। তো এই যে সংঘাতটা হলো, এটা সাংঘাতিক পর্যায়ে গেল। উনি জয়েন করেছিলেন 1843 সালে, 55 উনি রিজাইন করলেন। আচ্ছা, দুটো কারণ ছিল, একটা হচ্ছে এই মতভেদ,
আরেকটা হচ্ছে উনি সাংঘাতিক, বললাম না শরীর খারাপ, শিরোপীড়া। এত অমানসিক পরিশ্রম করতেন। হুম, বিদ্যাসাগর মশাই নিজের লেখা আছে হুম। যে এর জন্য, তত্ত্ববোধিনীর জন্য অতিরিক্ত পরিশ্রম করতে করতেই ওর একটা বর্ণনা আছে। একদিন ওই বসে বসে প্রুফ দেখছেন, মেঝেতে বসে, এরকম আগেকার দিনের ডেস্ক হতো না, এরকম বসে বসে লিখতেন আর করতেন, করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান। আচ্ছা। এবং সেই প্রায় বোধহয় ঘন্টা দুয়েক ওরকম অজ্ঞান হয়েছিল, লোকে ভাবলো বোধহয় মারাই গেছেন। তো তারপর সে, তখনকার দিনে চিকিৎসাই বা কি ছিল, তারপর ওই রকম ওর দেখা গেল মাঝে মাঝে এরকম হচ্ছে, ফিট হয়ে পড়ে যেতেন, আবার হচ্ছে, এবং শরীর তো এরকম হয়ে গেছে। তো তখন ওই 55 সালে যখন ছেড়ে দিলেন, বিদ্যাসাগর মশাই প্রস্তাব দিচ্ছেন যে এর যে আজকে শরীরের এই অবস্থা, এটা তো তত্ত্ববোধিনীর জন্যই হয়েছে। এরকম অমানসিক পরিশ্রম কোনো মানুষ নিতে পারে না, আর একে ওর শরীর খারাপ। সুতরাং আমার প্রস্তাব যে তত্ত্ববোধিনী সভা থেকে ওকে একটা পেনশন দেওয়া হোক। এখন উনি, আর তো জমি জমা নেই, কিচ্ছু নেই, কোনো সম্পত্তি নেই, যে সেটা দেয়া হলো 25 টাকা করে তখনকার দিনে। আর ইতিমধ্যে ওর মাইনে বাড়তে বাড়তে 30 টাকা থেকে 60 টাকায় উঠেছিল 12 বছরে। সেটা নেহাত কম নয়। তো সেই 25 টাকা উনি নিলেন পেনশন। বিদ্যাসাগর মশাইয়ের মাথায় রয়েছে যে এতে চলবে না, আর যে কোয়ালিটির লোক, একে আরো ওপরে তোলা দরকার। তখন ব্রিটিশ গভর্নমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বিদ্যাসাগরকে বলেছে যে আপনি একটা মানে নর্মাল স্কুল, যাকে মানে টিচার্স ট্রেনিং স্কুল, টিচারদেরকে শিক্ষিত করতে হবে, এটা একটা করুন। বিদ্যাসাগর করেছে প্ল্যান করে। বিদ্যাসাগর প্রস্তাব দিচ্ছেন সরকারকে যে এটা অক্ষয় দত্তকের প্রিন্সিপাল করা হোক, এবং সেখানে উনি যা সার্টিফিকেট লিখেছেন, অক্ষয় দত্ত কে, যে এরকম ভালো ইংরেজি জানা, এরকম ভালো অন্যান্য বিষয় জানা একই লোক আপনি খুঁজে পাবেন না। যে দর্শন জানে, বিজ্ঞান জানে, সাহিত্য জানে, যে অঙ্ক জানে, একই সঙ্গে সে দুর্দান্ত ভালো ইংরেজিও জানে, এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি আপনারা পাবেন না। বিদ্যাসাগর মশাই মতো লোক। সুতরাং সেই চাকরি হলো। কিন্তু আমি বলি না, এইসব লোকেরা মানে ভালো অর্থে খ্যাপা। উনি বললেন না না, আমি এই চাকরি নেবো না। 300 টাকা মাইনে, ভাবুন তখনকার দিন 300 টাকা মাইনে। উনি বলছেন যে না না, এটা করলে আমাকে ওই সব কাজে এত ব্যস্ত থাকতে হবে না, আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। তখনও তার জ্ঞানের প্রতি যে আকর্ষণ। বিদ্যাসাগর মশাই বলছেন যে শোনো, এটা যদি তুমি যদি না নাও, আমি বিপদে পড়ে যাব। আমি তো অলরেডি ওদের বলে দিয়েছি যে হ্যাঁ তুমি রাজি, এখন যদি তুমি না বলো, আমাকে কিন্তু অপদস্থ হতে হবে। তখন বললাম আচ্ছা ঠিক আছে। তাছাড়া টাকারও দরকার ছিল। সেখানেও কিন্তু ক্লাসের মধ্যে অজ্ঞান হয়ে হয়ে পড়ে যেতেন। হ্যাঁ, খালি 6 মাস পরে উনি নিজেই বললেন যে না, এভাবে চাকরি করা যায় না, ক্লাসে পড়াতে পড়াতে পড়ে যাচ্ছি, কোনোদিন ভালো থাকছি, কোনোদিন বা ক্লাস নিতে পারছি না। আর ভালো নীতিবাগী লোক ছিলেন, যে এভাবে চাকরি করা যায় না। ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ইন দ্য মিন টাইম যে ঘটনাটা ঘটেছে, ওই যে বললাম চারুপাঠের, আগে তো উনি পদার্থবিদ্যার বই লিখেছেন, ভূগোলের বই লিখেছেন, খুব জনপ্রিয় হয়েছে সেগুলো। তারপর ওর মাথায় ঢুকলো যে আমাদের তো ভালো টেক্সট বই নেই, ভালো বাংলায়, শুদ্ধ বাংলায় বিভিন্ন জ্ঞান বিজ্ঞান নিয়ে চর্চা, শুধু সাহিত্য নয়, সেখানে সাহিত্য থাকবে, বিজ্ঞান থাকবে, ইতিহাস থাকবে। তো একসঙ্গে এত বিষয় জানে এরম লোক তো তখন পাওয়া যায় না। উনি জানতেন। উনি তখন এই চারুপাঠ প্রথম খণ্ড লিখলেন, এবং সেটা মানে যাকে ইংরেজিতে বলে না রান অ্যাওয়ে সাকসেস, পাবলিশিং ওয়ার্ল্ডে এখনো ইতিহাস হয়ে রয়েছে এখন ওই চারুপাঠ। আচ্ছা, মানে সেটা মানে তখন যত স্কুল ছিল, তখন তো অবিভক্ত বাংলা, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, এমনকি আসাম বা বিহার উড়িষ্যাতেও যেসব বাংলা স্কুল ছিল, প্রত্যেকটা স্কুলে ওই বই পাঠ্য ছিল। হাজার হাজার কপি বিক্রি হতো। তার থেকে উনি অর্থ প্রচুর উপার্জন করেছিলেন। ওর প্রথম খণ্ডটা বেরিয়েছিল 1853। এখন উনি তত্ত্ববোধিনীতেই আছে। তত্ত্ববোধিনী থেকে রিটায়ার করলেন 55। তার আগেই চারুপাঠ প্রথম খণ্ড বেরিয়েছে। আর রিটায়ার করার পরে, মানে রিজাইন করার পরে উনি জয়েন করলেন নর্মাল স্কুলে। সেখান থেকে মাস 6। হ্যাঁ, সেখান থেকে মাস 6। তারপরে দ্বিতীয় খণ্ডটা লিখলেন। আচ্ছা, তখন উনি অন্য কোনো কাজ করেন। আচ্ছা, দ্বিতীয় খণ্ডটাও সেটা মানে ধরা যাক ওই মাধ্যমিক পর্যায়ের, আচ্ছা, একটু উঁচু ক্লাসের জন্য, হ্যাঁ একটু উচ্চ পর্যায়ের। তারপর একটা তৃতীয় খণ্ড লিখলেন। আচ্ছা, সেটা তো যা কোয়ালিটি, আজকের দিনের অনার্সের লেভেলে বা পোস্ট গ্রাজুয়েট লেভেলে সেটা অনায়াসেই পাঠ্য করা যায়, এই চারুপাঠ তৃতীয় খণ্ড। এবং ফলে যেটা হলো, ওর আর্থিক সমস্যাটা মিটে গেল। এই 3টে বই মানে হাজার হাজার কপি বিক্রি হতো। হ্যাঁ, কাজেই এর থেকে উনি প্রচুর উপার্জন করলেন। ইতিমধ্যে যা হয়, মানে শরীর তো একেবারে ভেঙে গেছে, একেবারে। মানে যে কোনো দিন নিজেই বলছেন যে আমার 35 বছর বয়সে
1855 সালে মাত্র 35 কুড়ি বছর সালে, বয়স। হ্যাঁ। উনি নিজে লিখছেন যে এই 35 বছর বয়সে আমার শরীর যে এইভাবে ভেঙে গেল, সবে আমি ভাবছি যে আমার আর্থিক সমস্যা একটু মিটেছে, এইবারও বিভিন্ন দেশে ঘুরবো, সেই সব দেশের ইতিহাস জানবো, সংস্কৃতি জানবো, আমি তো চলৎশক্তিহীন হয়ে যাচ্ছি। বালিতে ওই বাড়িটা করলেন, বেশ বড়, প্রায় 1 বিঘে জমির ওপর বাড়ির মানে বাগান। আর সেইখানে বাড়িটা করে ওর যেটা প্ল্যান ছিল যে আমি এখানে একটা ইনস্টিটিউট তৈরি করব, আচ্ছা, যেখানে বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান এর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে এটা কাজ করবে। সেটা বেশ বড় বাড়ি, এখনো গেলে বোঝে, এখন ভাঙাচোরা কিন্তু স্ট্রাকচারটা আছে। সেইখানে একটা ওর বিশাল লবি বলা যায় বা লাউঞ্জ বলা যায় বানিয়েছিলেন। সেইটাই ওর পড়াশোনার ঘর এবং সেটাই ওর ল্যাবরেটরি। সেখানে রীতিমতো এক্সপেরিমেন্ট করতেন। তিনি জিওলজিতে খুব আগ্রহী ছিলেন এবং বিভিন্ন জিওলজিক্যাল স্যাম্পল প্রচুর টাকা খরচ করে সেগুলো ওই ঘরে রাখতেন। তার কিছু কিছু এখন সাহিত্য পরিষদে রাখা আছে, যে সেগুলো আবার নিজে তার পরিচয় লিখতেন, স্যাম্পলটা রেখে এটার কি বৈশিষ্ট্য, কোন অঞ্চল থেকে পাওয়া গেছে, এই পাথরটার বৈশিষ্ট্য কি, সেগুলো তলায় নিজে লিখে, যাকে লেজেন্ড বলে, লিখে রাখতেন। আবার কেউ একজন গেছে, তাকে সে বর্ণনা দিচ্ছে যে গিয়ে দেখি উনি একটা কালো মতো পাথরের টুকরো একটা টেস্ট টিউবের মধ্যে ফেলে, সে তো আর জানে না, বলছে একটা তরল এর মধ্যে ঢাললেন, তারপর দেখি একটা হলুদ সুতোর মতো কি একটা জিনিস রিয়াকশন হয়ে যেত। তো তখন বলছে এটা কি, বলে এটাই জানো তো, এর মধ্যে যে অমুক ধাতু আছে তার প্রমাণ হচ্ছে এইটা উনি বসে বসে এক্সপেরিমেন্ট করছেন ওই ঘরের মধ্যে। আর সেই ঘরের সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ জিনিস ছিল 5টা বিশাল অয়েল পেন্টিং ছিল সেই ঘরে। কার ছিল? 1 নম্বর হচ্ছেন আইজ্যাক নিউটন। আপনি শুধু চিন্তা ভাবনাটা দেখুন, তখনকার দিনে কটা লোক আইজ্যাক নিউটন নামই তো কজন লোক জানেন। সেই তো বিদ্যাসাগর মশাই প্রথম লেখেন ওই জীবনচরিতে। সেই লোক ওখানে বিশাল, আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, আচ্ছা টি.এইচ. হাক্সলি, ডারউইনেরই শিষ্য, আর ছিল জন স্টুয়ার্ট মিল, লজিক। আচ্ছা, হ্যাঁ, ওটা বিদ্যাসাগরেরও ছিল, জন স্টুয়ার্ট মিলের। আর যেটা ছিল সেটা হচ্ছে রামমোহন রায়। উনি রামমোহন রায়কে উনি এইভাবে ওই ব্রাহ্ম সমাজ টমাজ বলে না, উনি মানে ওর ওই বইয়ের মধ্যেই লেখা আছে, প্রায় বন্দনার মতো করে বলছেন যে তুমি বিজ্ঞানের যে দুন্দুভি বাজাইয়া গেছো, ওর মৃত্যুর পরে লিখছেন, তুমি বিজ্ঞানের যে দুন্দুভি বাজাইয়া গেছো আজও আমাদের কানে তাহা ধ্বনিত হইতেছে। মানে রামমোহন রায় প্রথম বলেন যে শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানকে প্রাধান্য দিতে হবে। লর্ড অ্যামহার্স্টকে উনি চিঠি লিখেছিলেন যে তোমরা যে সংস্কৃত কলেজ করছো, সংস্কৃত কলেজে যা পড়ানো হবে এ তো আমরা 2000 বছর ধরে পড়ে আসছি, তোমরা নতুন জিনিস শেখাও, ম্যাথমেটিক্স শেখাও, তোমরা অ্যানাটমি শেখাও, তোমরা ফিজিক্স কেমিস্ট্রি শেখাও। সেইটা অক্ষয় দত্ত ওখান থেকে পিক আপ করে নিয়েছিলেন। ফলে উনি রামমোহন রায়কে একটা মানে অন্য জায়গায় অভাবনীয় রকমের শ্রদ্ধা করতেন, ধর্মের জন্য নয়। সবাই যেটা বলে উনি ব্রাহ্ম ধর্ম, উনি বলছেন যে বিজ্ঞানের জন্য, মানে ওর বিজ্ঞানের প্রতি যে বিজ্ঞানমুখিতাটা, এইটা ওর জীবনের একটা প্রধান বৈশিষ্ট্য। তো সেই ঘর তো হলো, এবং সেই ঘরে যে বললাম 1 বিঘে জমি, সেইখানে উনি ভাবলে অবাক হয়ে যেতে হয় যে উনি একটা নিজের টাকায় বোটানিক্যাল গার্ডেন তৈরি করেছিলেন, এবং তার জন্য শিবপুর থেকে অজস্র টাকা খরচ করে শিবপুরের যে বোটানিক্যাল গার্ডেন সেখানকার মালিদের নিয়ে আসতেন, এবং নানান দুষ্প্রাপ্য গাছ, তার বর্ণনা আছে যারা ভিজিট করতে গেছে, যে এই সব লতা এগুলো, এবং ততদিনে ওর শরীর কিন্তু একদম ভেঙে গেছে, হাঁটতে চলতেও বেশ কষ্ট হয়। তবু কোনো লোক ওর সঙ্গে দেখা করতে গেছে, উনি এত উৎসাহ নিয়ে বলছেন, একটা লাঠি নিয়ে, আর চেহারাও খুব খারাপ হয়ে গেছিল, বলে একটা চোখ এরকম সংকুচিত হয়ে গেছিল, হ্যাঁ, অসুখে। তো ওই কোনো রকমের লাঠি নিয়ে টুকটুক করতে করতে ওই একটা একটা করে গাছের সামনে গিয়ে তার বটানিক্যাল বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতেন। এই গাছের এই তো এখানে পাওয়া যায় না, এটা হয়তো কাশ্মীরে হয়, এটা হয়তো বিদেশে মালয়েশিয়া থেকে এসছে, মালয় থেকে এসছে, এর এই বৈশিষ্ট্য, এটা দারচিনি গাছ, খুব রেয়ার, এখানে পাওয়া যায় না। তো এই নিয়ে থাকতেন উনি। আর এইবার আমি যেটা বলছিলাম, এই যে ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, যেটা ওর জীবনের শ্রেষ্ঠ কাজ, এইবার উনি যে অন্য কোনো কাজ তো করতে পারছেন না, এত শরীর খারাপ, বেরোতে পারছেন না, এবং এটা নিয়ে কিন্তু ওর যে এই যে শারীরিক কষ্টটা, এটা তখনকার দিনে মানে পণ্ডিত মহলে সবাইকে খুব পীড়া দিয়েছিল। এমনকি ম্যাক্স মুলারের মতো লোক, ওকে যে এটা আপনার এরকম শরীর খারাপ, তো খুব দুশ্চিন্তার কথা, অনেকেই বলছেন। এবং এত লোক উনি কেমন আছেন জানতে ওকে চিঠি দিতেন। উনি ঠিক করলেন যে সবারকে তো হাতে লিখে উত্তর দেওয়া যাবে না, এমনকি সেক্রেটারি ছিলেন একজন,
এটা উনি একটা কাগজে ওই তত্ত্ববোধিনীতেই স্টেটমেন্ট দিলেন যে আমার শরীর অত্যন্ত খারাপ, আমি তার মধ্যে যেটুকু পারার কাজ করার চেষ্টা করছি, কতদিন বাঁচবো জানি না, ততদিন বাঁচবো, কাজ করে যাব, কিন্তু এত লোক আমার চেয়েছেন, তাদেরকে নমস্কার করি। তাতে সবার মন আরো খারাপ হয়ে গেল যে উনি নিজেই বলছেন শরীরটা আমার এত ভেঙে গেছে। কিন্তু তখন ওর মাথায় ঢুকে রয়েছে যে ওই যে সোশ্যাল সায়েন্সের দিকটা উনি ভেবেছেন, যে ফিলসফি, হিস্ট্রি, কিছু পরিমাণে ভাষাতত্ত্ব, এইগুলোকে একটা বৈজ্ঞানিক রূপ দিতে হবে। সেটা তো তখন ছিল না। ভারতীয় দর্শন বলতে হিন্দুদের যে ষড়দর্শন ছটা, সবাই সেটাকে ভক্তি করত। উনি বললেন যে এইটাই আমার জীবনের ব্রত হবে। কিন্তু শুধু এইটা নয়, মানে এটা খুব অদ্ভুত জিনিস যে একটা ইংরেজি বই বেরিয়েছিল ওই উইলসনের, হোরাস উইলসনের, তিনি খুব পণ্ডিত ছিলেন এশিয়াটিক সোসাইটি, ওই দ্য রিলিজিয়াস সেক্টস অফ ইন্ডিয়া এই বলে। আচ্ছা, তাতে তিনি বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের তাদের আচার আচরণ বর্ণনা করেছেন। হ্যাঁ, সেটা বোধহয় 66টা কি 68টা সম্প্রদায় নিয়ে লিখেছিলেন। এইটা অক্ষয় দত্তর মাথায় ঢুকলো যে তাহলে উনি তো বিদেশি, উনি কতটুকু বুঝবেন, এইটা আমি অনেক ভালো করে করতে পারি। উনি ওর বইতে 186টা সম্প্রদায় নিয়ে লিখেছিলেন। কিভাবে লিখতেন? বই পড়ে নয়, তাদের মধ্যে গিয়ে থাকতেন। মানে আজকের দিনে অ্যানথ্রোপোলজিস্টরা যে কাজ করে, অ্যানথ্রোপোলজিস্টরা কোনো একটা সম্প্রদায় নিয়ে যখন লিখবে, এই জারোয়াদের নিয়ে এরকম করো, যে সেখানে গিয়ে থাকতে হবে, তাদের জীবনযাত্রা জানতেই হবে। এবং সেখানে উনি কাদের মধ্যে গিয়ে থাকছেন? ম্যাথর সম্প্রদায়ের লোকের মধ্যে। মানে জাতপাতের কোনো ব্যাপার নেই। উনি বলছেন এগুলোর কোনো মানে হয় না। তো একটা এপিসোড বলছে যে তখন উনি খুব অসুস্থ, যে ঘোড়ার গাড়িতে করে বেরিয়েছেন ওই বালিতে, যিনি লিখছেন তিনি বলছেন শ্রীনাথ চট্টোপাধ্যায় বলে। তো তিনি খানিক দূরেতে গিয়ে বলছে দাঁড়াও গাড়িটা রাখো। তো ইনি লিখছেন যে আমি দেখলাম দূর থেকে একজন ম্যাথর সম্প্রদায়ের লোক সে দাঁড়িয়ে আছে, উনি গিয়ে তার সঙ্গে, এবং তারপর আরো 2-3 জন ম্যাথর সে কথা বলে, এবং খুব সহজভাবে, যেমন 8-5 জনের সঙ্গে। এই বলছে আমার খুব কৌতূহল হলো যে কি বলছেন ওদের সঙ্গে গিয়ে, নিজে গুটি গুটি এগিয়ে গেছে। বলে গিয়ে দেখলাম উনি ওই সব জিজ্ঞাসা করছেন যে তোমাদের পূজা বিধিটা কি, এই জিনিসটা তোমরা কেন বিশ্বাস করো, এই পুজোর সময় এই জিনিসটা কেন দাও, এই বিশ্বাসটা তোমাদের মাথায় এলো কি করে, এরকম ভাবে। তো এইসব জিজ্ঞাসা করছেন। তখন বলছে চট্টোপাধ্যায় মশাই যে আমার একটু কৌতূহল হলো, আমি এগিয়ে ওই ম্যাথরকে জিজ্ঞাসা করছি, আমিও 2-1টা প্রশ্ন করলাম। সে মুখের ওপর বললো আপনার কোনো প্রশ্নের উত্তর আমরা দেব না। উনি আমাদের মধ্যে এসে থেকেছেন, এবং ল্যাঙ্গুয়েজটা ছিল উনি আমাদের ভেদ মারিয়াছেন, যে জাতিভেদ, এটাকে উনি মানেননি। উনি নিজে কায়স্থ সম্প্রদায়ের উচ্চবর্ণের পণ্ডিত মানুষ, উনি আমাদের মধ্যে এসে থেকেছেন, সেই জন্য ওকে আমরা সব কথা বলি, আপনাকে বলবো না। মানে এই বিশ্বাসটা উনি এই শ্রেণীর লোকের কাছ থেকে অর্জন করতে পেরেছিলেন। এটাও তখনকার দিনে একটা রেয়ার জিনিস। আচ্ছা, এবং এইখান থেকে উনি যে তথ্যগুলো সংগ্রহ করতেন, সেটা নিয়ে ওই 186টা সম্প্রদায়ের তার মধ্যে মানে কি না আছে। প্রথমটা বেরোয় 1870-এ, তখন ওর 50 বছর বয়স। আচ্ছা, মানে এটাও বোঝা যায় যে কতখানি অসুস্থ হয়ে পড়েছিলেন। 15 বছর থেকে 13 বছর পর দ্বিতীয়, তাও উনি লিখছেন এটা ইনকমপ্লিট রয়ে গেল আমার, মানে চোখে জল এসে যাবে পড়লে। বলছেন যে এমন শরীরের অবস্থা যে আমি 10 মিনিট একটানা বসে লিখতে পারছি না। আমি এটা ওর সেক্রেটারিও লিখেছে, ডিকটেশন দিয়ে লেখাচ্ছি, তাতেও খানিকক্ষণ পরে মাথা ঝিমঝিম করছে, আমি শুয়ে পড়ছি, বিশ্রাম নিয়ে আবার হয়তো একটু মনে হলো ভালো, আবার কিছুটা ডিকটেশন দিলাম, এরকম ভাবে লেখা হচ্ছে। ভাবা যায় না এরকম, মানে আমি আর দ্বিতীয় ব্যক্তি জানি না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে এই যে 1870 সালে প্রথম খণ্ড, 1883-তে দ্বিতীয় খণ্ড, মারা গেলেন তো 86-তে, তার 3 বছর পরে। তো ওই বইয়ে 2টো ভূমিকা লিখলেন উনি। এরকম বই পৃথিবীতে খুব কম আছে, যে ধরা যাক মূল বইটা যদি 300 পাতার হয়, তার ভূমিকাটা 600 পাতা। কারণ ওইখানেই ওর ওই যে তাত্ত্বিক যে গবেষণাটা, যেটা উনি চাইছিলেন যে যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষাতত্ত্ব, এই 4টে জিনিসকে আমি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে একটা মূল্যায়ন দেব, যেটা কারোর সঙ্গে মেলে না। তখন সারা ভারতে কেউ চেষ্টা করেনি, ইংরেজিতেও করেনি, যেটা আমাদের দুর্ভাগ্য যে ওর ওই ভূমিকাগুলো আজ পর্যন্ত ইংরেজি করা হয়নি। যদি করা যেত, আমি এখনো বলছি করুন, যে তাহলে কিন্তু এটা দেখিয়ে দেওয়া যেত সারা ভারতবর্ষের মধ্যে উনি প্রথম ব্যক্তি যিনি এই কাজটায় হাত দিয়েছিলেন। লিখেছিলেন কিন্তু বাংলায়, ওই যে আমি ইংরেজিতে লিখবো। সেই বইটার ওই ভূমিকায় তিনি
অনেক কিছু আছে, তার মধ্যে এইটা আমি বিশেষ করে হাইলাইট করতে চাই। তিনি বিজ্ঞান নিয়ে অনেক কথা বলেছেন, আমি পরে আসছি। দর্শন নিয়ে বলতে গিয়ে উনি প্রথমত ভাগ করেছেন যে ভারতবর্ষের দর্শন তো অনেক, যেগুলোকে হিন্দু দর্শন বলা হয়, ষড়দর্শন, সেই ছটাকে একদম ডিসেক্ট করেছেন, ধরে 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 পাতার পর পাতা। অসম্ভব ভালো সংস্কৃত জানতেন, সেটাও একটা এপিসোড যে উনি যখন এই কাজে হাত দিলেন ওর মনে হলো আমি তো যথেষ্ট ভালো জানি না, তখন উনি নতুন করে সংস্কৃত শিখলেন, বিখ্যাত একজন পণ্ডিতের কাছে নতুন করে সংস্কৃত শিখে তারপর এই কাজে হাত দিলেন। কাজে সেকেন্ড হ্যান্ড সোর্স নয়, উনি একবার সব ফার্স্ট হ্যান্ড সোর্স থেকে নিয়ে লিখছেন। উনি দেখাচ্ছেন আচ্ছা আমাদের ষড়দর্শনে 6টা দর্শন কি কি। সাংখ্য সবচেয়ে পুরনো। উনি দেখাচ্ছেন সাংখ্য হচ্ছে পুরোপুরি নাস্তিক দর্শন। নাস্তিক বলবো না, নাস্তিক কথাটা মানে নিরীশ্বরবাদী। মানে সেখানে সংস্কৃততেই বলা হচ্ছে যে ঈশ্বর আসিদ্ধে প্রমাণাভাব, প্রমাণের অভাবে ঈশ্বর অসিদ্ধ হইল। ঈশ্বর যুক্ত অসিদ্ধে, ঈশ্বর প্রমাণের অভাবে ঈশ্বর অসিদ্ধ, এই কথা সাংখ্য দর্শনে বলা হচ্ছে। এবং উনি বলছেন যে এটা তো একটা দর্শন। এরপরে আসছে এই যে আজকে পতঞ্জলির যে যোগ দর্শন, যোগ দর্শনকে ব্যাখ্যা করে বলছেন যোগ দর্শনের সঙ্গে সাংখ্যর অনেক মিল, কিন্তু সাংখ্য যেখানে বলছে যে ঈশ্বর ছাড়াই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করা যায়, পতঞ্জলি বলছেন যে না, ঈশ্বর ছাড়া ব্যাখ্যা করা যায় না। সুতরাং সাংখ্যর ব্যাখ্যা সে মেনে নিচ্ছে, নিয়ে বলছে এর সঙ্গে আরো একটা ফ্যাক্টর আমি যোগ করতে চাই, তার নাম ঈশ্বর। ওই জন্য ওটাকে অনেক সময় বলা যায় স্ব ঈশ্বর সাংখ্য, মানে সাংখ্যর সঙ্গে ঈশ্বর যোগ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে পতঞ্জলির যোগ দর্শন। সেখানে এবার অক্ষয় দত্ত নিজস্ব অ্যানালিসিসটা দেখাচ্ছেন যে সেই ঈশ্বরের চরিত্র কেমন। সেই ঈশ্বরের চরিত্র হচ্ছে তিনি ঈশ্বর স্রষ্টা নন, তিনি হচ্ছেন নির্মাতা। আচ্ছা, স্রষ্টা আর নির্মাতার তফাৎ কি? ঈশ্বরকে কি বলা হয়? মানে সামথিং আউট অফ নাথিং, শূন্য থেকেই তিনি সব সৃষ্টি করেছেন। এইটা যিনি করেন তাকে স্রষ্টা বলবো। কোথাও কিছু নেই, তার মধ্যে থেকেই ইনি সামথিং ইজ দেয়ার, সেখান থেকে তৈরি করেন। যেখানে নির্মাতা মানে কি, উপাদানগুলো রয়েছে, সেই নির্মাতা জিনিসগুলোকে সাজিয়ে, উপাদানগুলো সাজিয়ে আমি একটি নির্মাণ করলাম। যে পতঞ্জলির ঈশ্বর কিন্তু নির্মাতা ঈশ্বর, তিনি জগৎ সৃষ্টি করেননি। আচ্ছা, তিনি শুধু উপাদানগুলো সাজিয়েছেন। আচ্ছা, এই ব্যাখ্যা হলো দুটো। এরপর আসছে ন্যায় এবং বৈশেষিক। বৈশেষিক তো ভারতবর্ষের মানে সবচেয়ে গর্বের জায়গা, যে পরমাণুর কনসেপ্ট, যেটা গ্রিসে ডেমোক্রিটাস করেছিল। এবং অক্ষয় দত্ত রসিকতা করে লিখছেন যে অনেকে বলেন যে গ্রিসের ডেমোক্রিটাস আগে না আমাদের বৈশেষিকের কনাদ আগে, কে পরমাণুর কথা পৃথিবীতে প্রথম বলেছেন। উনি বলছেন আমি বলি এই তর্ক ছেড়ে দিন, আমি বলি যে কনাদ হচ্ছেন ভারতীয় ডেমোক্রিটাস, আর ডেমোক্রিটাস হচ্ছেন গ্রিক কনাদ। অর্থাৎ 200-300 বছরের মধ্যে ঘটনাটা ঘটেছে। এইখানে উনি বলছেন যে তাহলে এই যে পরমাণুর কনসেপ্ট, তারা বলছে পরমাণুই হচ্ছে নিত্য, পরমাণুর ওপারে আর কিছু নেই। অর্থাৎ আলটিমেট রিয়ালিটি হচ্ছে পরমাণু, ঈশ্বর নয়। তাহলে বৈশেষিক অনুযায়ী পরমাণু হচ্ছে অ্যাকচুয়াল রিয়ালিটি, নট ঈশ্বর। তাহলে উনি ব্যাখ্যা করে বলছেন তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে এত বৈচিত্র্য আমরা দেখি, সবই যদি পরমাণু হয়, এই বৈচিত্র্য কেন? সেটাও বলছেন যে ওখানে ব্যাখ্যা করা আছে। বৈশেষিক কথাটার মূলে আছে বিশেষ কথাটা। ওরা এইভাবে ব্যাখ্যা করছেন যে যে পরমাণু বেসিক্যালি এক, কিন্তু তার নানান চরিত্র ধারণ করতে পারে, বিভিন্ন অবস্থায় বিভিন্ন শেপ নিতে পারে। এবং এই যে বিভিন্ন শেপ নিচ্ছে, আকার বদলাচ্ছে, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কাজ করছে, এর ফলে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে এত বৈচিত্র্য দেখছি, সাদা রং, কালো রং, কোনো জিনিস শক্ত, কোনো জিনিস নরম, এইটা তাদের মতো করে তারা ব্যাখ্যা করছে। তখনকার যুগে 2000 বছর আগে কোনো এক্সপেরিমেন্ট করেননি, কিছু না। এই ব্যাখ্যাটা ভুল হতে পারে, কিন্তু এই যে চিন্তাটা অক্ষয় দত্ত বলছেন যে তারা তার মানে যুক্তি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এইটা আমাদের বৈশেষিকের এখানেও তাহলে ঈশ্বর নেই। ন্যায় দর্শন সেটা তো পিওরলি লজিক মেথডোলজি। প্রমাণ কাকে বলে, কত রকমের প্রমাণ আছে, কি হলে একটা জিনিস প্রমাণিত হলো আমরা বলতে পারি, কি হলে প্রমাণ অসিদ্ধ হলো, যে ঈশ্বর আসিদ্ধে প্রমাণ আভাব, বা কত রকমের প্রমাণ হয়। আমরা কিছু কিছু জিনিস যেমন এটা আমি দেখে, হ্যাঁ এটা আমি হাতে নিয়ে দেখলাম এটা একটা কাপড়, বা ওটা নীল রং, কিন্তু আমি দূরে দেখছি ওইখানে ধোঁয়া বেরোচ্ছে, আমি ধোঁয়া দেখে বলে দিচ্ছি নিশ্চয়ই আগুন আছে, আমি তো আগুনটা দেখতে পাচ্ছি না। এটা এক ধরনের লজিক, যে কিভাবে আমরা সিদ্ধান্তে পৌঁছই, সেগুলো অক্ষয় দত্ত ব্যাখ্যা করছেন। কাজে সেখানেও ঈশ্বর সরাসরি আসছে না, মানে ন্যায় দর্শন। আচ্ছা, সব থেকে আমার মজার স্টেটমেন্টটা হচ্ছে, না তারও আগে হচ্ছে,
পূর্ব মীমাংসা বা জৈমিনী, চারটে হয়ে গেল। জৈমিনী দর্শন, সেখানে অনেক কথা বলেছেন। একটা ইন্টারভিউতে তো সব বলা যায় না, আমি একটা মজার কথা বলি যেটা উনি নিজে কোট করছেন, সংস্কৃত থেকে করে তার বাংলাটা দিয়েছেন। সেটা দেখাচ্ছে একটা যজ্ঞ হচ্ছে, যজ্ঞে যিনি যজমান তিনি ঈশ্বরের কাছে, এই ইন্দ্রর কাছে প্রার্থনা করছেন যে হে ইন্দ্র, আমি এই যজ্ঞ করছি, তুমি এবার এসে এই যে এখানে মাটির ঘট রয়েছে, পবিত্র গঙ্গাজল রয়েছে, তার মধ্যে তুমি অধিষ্ঠিত হও, এই প্রার্থনা করছো, তাহলে আমার জীবনে মঙ্গল হবে, ইত্যাদি। তো অক্ষয় দত্ত বলছেন না, জৈমিনী দর্শনেই এটাকে বিদ্রুপ করে বলা হচ্ছে যে ইন্দ্র যদি আসেন তিনি তো একলা আসবেন না, তার ওই বিশাল মোটা ঐরাবতটিও সঙ্গে আসবে, এবং সে যদি ওই মাটির ঘটে ঢোকে ওর কি আর কিছু থাকবে? এই রসিকতাটা, এই যে দেবতা নিয়ে এই বিদ্রুপটা, এটা অতকাল আগেই তারা করেছে। অতএব অক্ষয় দত্ত বলছেন যে তারা যে জৈমিনীতেও তারা কিন্তু ঠাকুর দেবতা মানত না। যদিও জৈমিনীর এখানেই কন্ট্রাডিকশন, জৈমিনী দর্শনের প্রধান জিনিসটা হচ্ছে বৈদিক যাগযজ্ঞ কি করে করতে হয়, এইসব বলছে। আবার একই সঙ্গে বলছে যে ঈশ্বর ওইভাবে নেই। আর সবশেষে বেদান্ত, যে বেদান্ত বিবেকানন্দর কল্যাণে আমরা অনেকেই মনে করি ওটাই আমাদের আসল ইয়ে। বেদান্তরও অনেক রূপ আছে। তো বেদান্ত দর্শনে অক্ষয় দত্ত বলছেন, বিশেষ করে শঙ্করাচার্যের যে মায়াবাদ, তার তো মূল কথাটা এই যে রিয়েলিটি আমরা দেখছি এটা নেই, সবই মায়া। এই ইটকাট পাথর এসব নেই, এগুলো আমাদের মায়া। আমরা যেমন স্বপ্নে দেখি, আবার ঘুম ভেঙে উঠে বুঝতে পারি যে ওটা আসল নয়। তো যেদিন আমাদের জ্ঞান চক্ষু খুলবে আমরা বুঝতে পারবো যে এসব আসল নয় বলে অক্ষয় দত্ত যুক্তিটা দিচ্ছেন যে যেটাকে অব্যক্ত বলা হয়, আনম্যানিফেস্টেড বলা হয়, যে এদের মতে, বেদান্ত মতে তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিই হয়নি আদৌ। যেটা তো এটা তো যা দেখছি এটা তো মায়া, আসল সৃষ্টি তো হয়ই না, সব ব্রহ্মের মধ্যে আছে। তা যদি হয় তাহলে সৃষ্টিকর্তার প্রশ্ন ওঠে আসে না। এই হচ্ছে ওর যুক্তি, সৃষ্টি হয়নি তো সৃষ্টিকর্তা নেই। এইখানে তাহলে 6টা দর্শন হিন্দুদের করে উনি দেখালেন যে এর মধ্যে বেশিরভাগ দর্শনেই ঈশ্বরের প্রসঙ্গ খুব কম এসেছে। আচ্ছা, এরপর উনি বৌদ্ধ দর্শনে আসছেন। আচ্ছা, মেজর দর্শন বৌদ্ধ, তো ওরাও ঈশ্বর মানে না, এবং উনি একমাত্র ধর্মের মধ্যে উনি বৌদ্ধ ধর্মকেই খুব সম্মান করতেন। বলেছেন যে এরা তো যুক্তি দিয়ে জগৎকে বোঝবার চেষ্টা করেছে, বিশেষ করে এদের নীতিবোধ, ধর্মের নৈতিক জায়গাটা তো খুব জোরালো। কিন্তু সেখানেও সমালোচনা করেছেন, করে বলছেন যে বুদ্ধ যে বলেছিলেন আমরা জাতপাত মানি না, কার্যক্ষেত্রে কি তাই হয়েছে? বৌদ্ধ ধর্মের মধ্যেও কিন্তু জাতপাতের অনুপ্রবেশ ঘটেছিল, মানে ওই ইতিহাস চেতনাটা খুব ছিল। আর 2 নম্বর যেটা বলছেন যে পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে উনি বলছেন যেটা অধঃপতন, তারা ব্যক্তি পূজার দিকে চলে গেল। বুদ্ধের দাঁত, বুদ্ধের পরিষ্কার লিখছেন বুদ্ধের দাঁত ওখানে আছে, অতএব এটা পবিত্র, এটা তো বুদ্ধের শিক্ষা হতে পারে না। সুতরাং তাদের ধর্মেরও অধঃপতন হয়েছে। কিন্তু বুদ্ধ নিজে বা বৌদ্ধ দর্শন অতুলনীয়। এবং জৈন ধর্মে তারা কিন্তু এই মানে অনেক ফিজিক্সের কনসেপ্ট তাই দিয়ে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। যেমন ওরা বলছে একটা কনসেপ্ট আছে স্কন্ধ বলছে। স্কন্ধর ডেফিনিশন কি, মানে ইংরেজিতে বললে কংগ্লোমারেশন অফ অ্যাটমস, অনেকগুলো পরমাণু এক জায়গায় এলে যেটা হয় সেটাকে ওরা বলছেন স্কন্ধ। তার মানে মলিকিউল, অনুর ডেফিনিশন তো তাই। আচ্ছা, আরেকটা কনসেপ্ট ছিল পুদ্গল। পুদ্গল মানে ওই একই জিনিস, পুদ মানে হচ্ছে কম্বিনেশন আর গল মানে হচ্ছে মেটেরিয়াল, মানে অনেকগুলো জিনিস এক জায়গায় জড়ো হয়ে সে একটা অন্য চরিত্র ধারণ করছে। ইন্ডিভিজুয়ালি তাদের যা আলাদা, যখন কংগ্লোমারেট করছে তাদের অন্য চরিত্র আসে, সেটাও তারা ওই পরমাণুর সংমিশ্রণ সম্মেলন দিয়ে ব্যাখ্যা করছে। এবং এইগুলো অক্ষয় দত্ত টেনে তুলছেন। তার মানে আমাদের দর্শনের মধ্যে এইগুলো ইনক্লুডেড। তাহলে আমরা শুধু ঈশ্বর করছি কেন? দর্শনের মধ্যে যে সায়েন্স বেস রেশনাল রয়েছে সেটাকে উনি বার করে আনছেন। আর চারবাকের কথা বললেন, চারবাক নিয়ে উনি খুব বেশি লেখেননি, খানিকটা যেটা লিখেছেন। কিন্তু চারবাকরা যে একেবারে বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে কোন রকম কোনো আধ্যাত্মিক প্রসঙ্গ না এনে শুধু বস্তুর টার্মসেই জগৎকে ব্যাখ্যা করছে এবং করতে পারছে, প্রমাণ করতে পারছে, এইটা উনি সবার সামনে তুলে ধরেছিলেন। আরো আছে, উনি যেমন তন্ত্র নিয়ে লিখতে গিয়ে বলছেন এটা এত অশ্লীল, এত মানে বিকৃত চিন্তা ভাবনা এখানে আছে যে আমার এগুলো বাংলায় অনুবাদ করতে লজ্জা করছে। উনি এতখানি তন্ত্র থেকে কোট করেছেন সংস্কৃত করে, বলছেন আমি ইহার বাংলা করিব না, এটা আমার লজ্জা করছে, এর মধ্যে এত নোংরা জিনিস রয়েছে। যে ওই নিজের শরীরের কথা বলতে গিয়ে যে অনেকেই বলেন যে আমি তো প্র্যাকটিক্যালি মৃত্যুসজ্জায়, চলতে ফিরতে পারি না ভালো করে, তাহলে এত কাণ্ড করে, এবং বলছেন এত অর্থ
ব্যয় করে এই যে খরচটা উনি করেছেন, উনি কেন করলাম নিজেই বলছেন যে আমার একটা মনে হলো, পরিষ্কার ভাষায় এটা নিয়ে রামকৃষ্ণদাও লিখেছেন, যে আমার একটা কথা মনে হলো যে এই ধর্ম যেভাবে পালিত হয় এটা একটা মানসিক রোগ। একদম এই ভাষা, এই ভাষায় এটা মোটামুটি শেষের দিকে লিখছেন, একদম শেষের দিকে। তারপরে তার তো 3 বছর পর মারা যান উনি। এটা দ্বিতীয় খণ্ডে আছে যে এই যে মানসিক রোগ আমাদের মানে সমাজের মধ্যে পরিব্যাপ্ত হয়ে রয়েছে, এর চরিত্রটা যদি একটুও বুঝতে পারি এবং একটুও যদি সচেতন করতে পারি, তাহলে জানবো এটা একটা বিরাট কাজ। সঠিক কাজ। কথা আর কে বলেছে আপনি আমাকে বলুন? বিদ্যাসাগরও বলেননি এই কথা। এত সব বলার পরে যেটা সাম আপ করছেন, সেটা আজকের দিনে ঘরে ঘরে বাঁধিয়ে রাখা উচিত। উনি এই কথা বলছেন, ধর্মের জন্য পৃথিবীতে মানুষের যত দুর্ভোগ, যত রক্তপাত হয়েছে, এই ভাষায় মানে সাধু ভাষায়, ধর্ম নিবন্ধন পৃথিবীতে যত দুর্ভোগ, যত রক্তপাত হইয়াছে, এমন আর কোনো কিছুর জন্যই হয় নাই। এবং উদাহরণ দিয়ে বলছেন, তাহলে ধর্ম জিনিসটা মানে তাত্ত্বিক দিক থেকেও এর কোনো ভিত্তি নেই এবং মানবিক দিক থেকেও এটা ক্ষতিকারক। সুতরাং ধর্ম থেকে বেরিয়ে আমাদের বিজ্ঞান ভিত্তিক একটা নৈতিকতার বোধ তৈরি করতে হবে। এইটা ওর জীবনের প্রধান লক্ষ্য ছিল। 2 নম্বর হচ্ছে যে মানুষের ব্যক্তিগত আচার আচরণ, সামাজিক, তার বিবাহ প্রথা, তার বাড়ির যে চালচলন, সেটা নিয়েও উনি একটা বই লিখেছিলেন, বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ। আমি সংক্ষেপে বলি, তাতে উনি ওই বইতে পজিটিভ দিক যেটা ওই জর্জ কুম্বের লেখা থেকে উনি নিয়েছিলেন, যে ধর্মকে বাদ দিয়ে কি করে আমরা প্রকৃত নৈতিক জীবন যাপন করতে পারি। ফলে উনি সরাসরি বহু বিবাহ প্রথার বিরুদ্ধে আক্রমণ করছেন, উনি সরাসরি বিধবা বিবাহকে সমর্থন করছেন। উনি এই যুক্তি দিচ্ছেন যে একজন পুরুষ মারা গেলে তার স্ত্রী জীবন যেন শেষ হয়ে গেল, তার জীবনে আর কিছু রইল না। কিন্তু একজন স্ত্রী মারা গেলে তো তার স্বামীর জীবন সেরকম হয় না, সে আবার বিবাহ করে, সে আবার সবকিছুই করে। সুতরাং এটা নীতি বিরুদ্ধ। এবং এইটা তখনকার যুব সমাজে এত প্রভাব ফেলেছিল। এই যে সুকুমার রায়ের দাদামশাই, যিনি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, যিনিও মেয়েদের জন্য প্রচুর কাজ করেছেন, কাদম্বিনী গাঙ্গুলির স্বামী, উনি ডাক্তারি পড়ান কাদম্বিনী গাঙ্গুলিকে। উনি লিখছেন যে আমরা যখন ছোট ঢাকায়, তখন ক্লাস 10-এ পড়ি, যে সেখানে এই অক্ষয় দত্তর এই বই পড়ে আমরা একটা গ্রুপ ছাত্ররা একটা শপথ নিয়েছিলাম যে আমরা কেউ কোনোদিন একটার বেশি বিবাহ করব না, আমরা এরকম অল্প বয়সে বিবাহ করব না, আমরা মেয়েদের আর ছেলেদের সমান চোখে দেখবো ওই সময়। এবং তার লেখা পড়ে তার ফলে কি হয়েছিল, যে মানে বলা হয়েছিল বই পুড়িয়ে দেবো। অভিভাবকরা বলেছিল যে এই স্কুলে ছেলেরা এইসব বৈপ্লবিক কথাবার্তা বলছে, এই স্কুল দরকার হলে পুড়িয়ে দেবো। অভিভাবকরা এত ক্ষেপে গিয়েছিল। আরেকটা যেটা হচ্ছে, উনি যেটা আমার কাছে যেটা আশ্চর্য জিনিস বলে মনে হয়, ওই যুগে তিনি বলছেন যে নরনারীর সম্পর্ক, বিবাহ সম্পর্ক, বলছেন যে তখনকার দিনে যা হতো যে পরস্পরকে না জেনেই বিয়ে করছে। উনি চাঁচা ছোড়া ভাষায় বলছেন এর ফলে পরিণতি অত্যন্ত খারাপ হয়। উদাহরণ নিজের জীবনও, বিবাহিত জীবন সুখের ছিল না। উনি বলছেন, ধরা যাক একজন প্রচন্ড এগিয়ে থাকা লোক, লেখাপড়া করেন, মুক্ত মনের লোক, সংস্কৃতিমান, আর তার স্ত্রী সেখান থেকে কোনো সম্পর্ক নেই তার এইসবের সঙ্গে, তো এটা কি খুব মানে সুস্থ জীবন হতে পারে? সুতরাং উনি এইখানে সিদ্ধান্তে আসছেন যে এই বিবাহিত জীবন এত কষ্ট করে চালিয়ে যাওয়ার চেয়ে বিবাহ বিচ্ছেদ অনেক বেশি কাম্য। বিবাহ বিচ্ছেদের কথা বলছেন, ভাবা যায় না। আমি সত্যি এটা পড়ে অবাক হয়ে গেছি। তাত্ত্বিক দিক থেকে অনেক কথা বলা যায়, দেখুন তত্ত্বটা তো ডিরেক্টলি আপনার জীবনকে এফেক্ট করছে না, আপনি কোন দর্শন মানেন কোন দর্শন মানেন না, দৈনন্দিন জীবনকে আপনার এফেক্ট করছে না। কিন্তু যেই আপনি বলছেন যে এই এত অশান্তির মধ্যে দিয়ে জীবনযাপনের বদলে আপনারা আলাদা হয়ে যান, এটা সেই যুগে মানুষটি বলতে পেরেছিলেন। কাজেই আমি তো যদি পরে সুযোগ পাই উনি বিজ্ঞানের ইতিহাস নিয়ে কি বলেছিলেন সেটা একটু আলোচনা করার ইচ্ছে আছে, কিন্তু সেটা বাদ দিলেও আমরা এখান থেকে যা দেখলাম, উনি আমাদের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে আমাদের সমাজকে, দর্শনকে, ইতিহাসকে, বিজ্ঞানকে দেখতে শিখিয়েছিলেন। এর জন্যই তিনি চিরপ্রণম্য হয়ে রয়েছেন। আশা করি আপনারা যারা আজকের এই পর্বটা দেখলেন তাদের মধ্যে নিশ্চয়ই অক্ষয় কুমার দত্তকে জানার আগ্রহ, জানার স্পৃহা আমরা বাড়াতে সক্ষম হলাম। এটাই কিন্তু সচেতনের মূল লক্ষ্য। আপনাদের সামনে এমন সব ঘটনা, এমন সব মানুষকে নিয়ে আসা যাদের সম্বন্ধে আলোচনা খুব কম হয়। আমরা ধন্যবাদ জানাচ্ছি আশিস দাকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সাথে থাকুন এবং যাদের মনে হবে যে সচেতনের এই কাজকে আপনারা
সহযোগিতা করবেন, সহায়তা করবেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। একটা কথা আমি বলি, আমিও নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই কথাগুলো এত মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেলাম বলে। এটা খুব প্রয়োজনীয় কাজ। ধন্যবাদ।